মাননীয় প্রধানমন্ত্রী যদি এখনো প্রধানমন্ত্রী না থাকতেন, তিনি ক্ষমতা হস্তান্তর করে বা তিনি যদি পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে অন্য একজনের কাছে দিতেন, ঘটনা যদি এমন হতো তাহলে আমি তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বলতাম বা সাবেক প্রধানমন্ত্রী বলতাম। যেহেতু তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই আমি তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করছি। তিনি কি পদত্যাগ করেছিলেন? এটা নিয়ে অনেকেরই প্রশ্ন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। এই পদত্যাগপত্র দেওয়ার সুযোগও মূলত তার ছিল না। তাকে যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে, আপনারা জানবেন যে সেনাপ্রধান মিস্টার ওয়াকার সাহেব তিনি কিন্তু কয়েক রকমের কথা বলেছেন। একটা হচ্ছে তিনি যে চলে গেছেন এটা ওয়াকার সাহেব জানতেন না। তারপর প্রথমবার বলেছেন যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, একবার বলেছেন 45 মিনিট সময় দিয়েছেন। ফলে তার কথা খুবই বিভ্রান্তিমূলক আসলে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখেছেন যে একটি ফোন কনভারসেশনে তিনি পরিষ্কারভাবে বলেছেন, এবং একই সাথে আমাদের যে প্রধানমন্ত্রীর পুত্র তিনিও কিন্তু বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করেননি এবং পদত্যাগপত্র জমা দেননি। এবং ক্ষমতা হস্তান্তর তিনি কার কাছে করবেন, তাই না? কোনো ধরনের সুযোগ তো নেই এখানে। আর সেটা যদি হয়েও থাকে, এখনো পর্যন্ত এই সরকার এত কিছু দেখাচ্ছে, এই সরকার সেই পদত্যাগপত্রের একটা কপি দিলেই তো পারে, আমরা সবাই দেখতাম। অপরাধের কিছু নেই। নিঝুম ভাই, আরেকটা বিষয় যে তিনি যদি পদত্যাগ করেও থাকতেন, এটাও আমি আপনাকে একটু বলি, ধরা যাক যে তিনি পদত্যাগ করেছেন, আমি আপনার সাথে যুক্তির খাতিরে যদি তা ধরেও নেই, পরবর্তী প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, এইটাও আমাদের 57(2) বলা। আমি আইন বিশেষজ্ঞ বা আইনের ছাত্র কিছুই না, তারপর আমি এটা জানার চেষ্টা করছিলাম। তো একদম নরমাল, যে কেউ এটা দেখতে পারে। হ্যাঁ, তো আপনি সজীব জয়ের কথা বলছিলেন, তিনি শেখ হাসিনার, আমাদের আওয়ামী লীগের যিনি নেত্রী আর কি, তার সন্তান। তো তিনি তো এই কথাও বলেছিলেন যে তিনি আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেছেন যে এতদিনের মধ্যে, একটা টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন হবে। তো প্রধানমন্ত্রী যদি থাকেনি শেখ হাসিনা, ইলেকশন হবে মানে, আচ্ছা ওই অর্থে বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এমনটাই। ওয়াকারুজ্জামানের কথা আসছিল, তিনি তো শেখ হাসিনার মনোনীত, মানে তিনি যাই হোক। তো আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও ক্ষোভ আছে তার উপরে। তিনি শেখ হাসিনাকে চেপে ধরে এক প্রকার বের করে দিয়েছেন, দেশ থেকে বের হতে বাধ্য হয়েছেন, এমন কথা শোনা যায়। তো শেখ হাসিনার আত্মীয় বলা হয় বা কাছের লোক সেনাপ্রধান, তিনি এই কাজটি কেন করলেন? তিনি ভালোবেসে করেছেন নাকি বাধ্য হয়ে করেছেন? না, মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার জানা মতে মনে করেন না যে ওয়াকার সাহেব কিছু করেছেন, এটা এখনো তিনি মনে করেন না। তিনি যদি কখনো প্রকাশ্যে সেটা বলেন, তাহলে সেটা নিয়ে আমি উনার মতামতের ভিত্তিতে তখন আলাপ হতে পারে। এখনো পর্যন্ত যেহেতু তিনি এই ধরনের কোনো কথা বলেননি, এগুলো আমার আর আপনার বিশ্লেষণ হতে পারে বা নেতা কর্মীদের বিশ্লেষণ হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মুখে এই ধরনের কোনো, আমার এখনো পর্যন্ত জ্ঞানত, যতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন আছে, তিনি মনে করেন না এবং তিনি এখনো পর্যন্ত সেটা বলেননি। নানান ধরনের তো গুঞ্জন আছে, মানে আপনি যেমন বলছিলেন যে আওয়ামী লীগের লোকজন মাঠে নামে নাই, পুলিশকে বা আর্মিকে শ্রদ্ধা করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। কিন্তু আমরা তো এটাও দেখেছি, পুলিশের সাথে সাথে এক ধরনের ইউনিফর্ম ছাড়া বাহিনী, যাদেরকে আমরা কি বলবো, হাতে অস্ত্র লাঠি সোটা ছিল, তারা কি সিভিল ড্রেসে পুলিশ ছিল? থাকলে সেটার বৈধতা কি? আবার শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তারা হেলমেট পরতো, তারা ছাত্রলীগ করতো, এবং দেখেছি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদবি ছিল ছাত্রলীগের। তো এখন আসলে এটা একটা মানে গুঞ্জন, আমি এটা প্রশ্ন ভাই, এইটার গুঞ্জন কিন্তু নাই। আপনি গুঞ্জন হতো যদি শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক এখনো লুকায়িত থাকতো। এখন তো গুঞ্জন সত্যি হয়েছে যে এই হেলমেট পরা যারা আছে এরা আসলে শিবিরের লোকজনই ছিল। এরাই দেখেন, খেয়াল করে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, তাদেরকে কিন্তু আওয়ামী লীগের ছায়ার তলে এসে হেলমেটের নিচে লুকাতে হয়নি। তারা হয়তোবা রাজনীতি হয়তোবা খুব বেশিভাবে করতে পারে নাই, বা তাদের হয়তোবা সমস্যা ছিল, কিন্তু তারা কিন্তু কখনো আওয়ামী লীগ সেজে বিএনপি হয়ে আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের মধ্যে ছিল না। এই ছলনা কিন্তু করতে হয়েছে ওই পাকিস্তানি হানাদারের দোসরদেরকেই। এবং আপনি যেই দেখেছেন হাতে গুলি করেছে তাদেরকে, আপনি ছাত্রলীগের কথা বলছেন, যুবলীগের কথা বলছেন, এরাই আসলে মূলত এই জামাত শিবির হিজবুতি, যারা এই দলে কোনো না কোনো ভাবে ঢুকে গিয়েছিল। ব্যর্থতার কথা যদি বলেন, আমি নতশিরে এই ব্যর্থতা মানতে রাজি যে আমাদের এই জায়গাতে ব্যর্থতা ছিল, আমরা কন্ট্রোল করতে পারিনি। নিঝুম ভাই, আপনি বরাবর মতো সুন্দর বলেন। আমি একজন
অ্যাক্টিভিস্ট হিসেবে এখন আপনি আমার অতিথি, আমাদের দর্শক বন্ধুদের যে প্রশ্নগুলো আমি চেষ্টা করি আপনাকে প্রশ্ন করা, আপনাকে আক্রমণ করা বা আপনাকে আপনার হাতে হা মেলানো আমার কাজ নয়। এবং আপনি এটাও জানেন যে এই আন্দোলন চলাকালীন সময় আমি খুব শক্তভাবে মানে প্রকাশ্যে শুরুর দিকে এই ছাত্রদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যেগুলো ছিল জুলাই 16-17 তারিখে যে আমি যে ভিডিওগুলো করেছি, আমি আপনার যে আচরণটা আমারও ভালো লাগে যে আপনি কোনো কিছু ডিলিট করেন না বা ভয় পেয়ে বা আদর্শ পোল্টি মারেন না, আর কি, এটা ভালো লাগে। আমিও সেই সময় প্রথমে ছাত্রদের সমালোচনা করেছি, হানাহানি, ভাঙচুর, অছাত্র সুলভ আচরণ। আবার পরবর্তীতে সরকারের দমন পীড়নটা আমার মনে হয়েছে এটা অন্যায়। আমি শক্তভাবে ছাত্রদের পক্ষে ছিলাম, এই আন্দোলনের পক্ষে ছিলাম এবং শেখ হাসিনার কড়া সমালোচনা করেছি। এখন এসে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যখন শুনি তিনি রিসিট বাটন চাপবেন, তিনি মানুষকে বলবেন স্বাধীনতা উপভোগ করতে, অর্থাৎ তিনি কি করছেন আমি জানি না। এখন তিনি যেটা করছেন নিজেই তো বলেছেন যেটা একটা পরিকল্পনার অংশ, আসাদ ভাই। এখন আমি ওইটাই বলে দিতে হয়নি, উনি বলেছেন যে এটা আমাদের দীর্ঘ পরিকল্পনার অংশ, এটা মেটিকুলাসলি, অ্যামেজিংলি মেটিকুলাসলি ডিজাইনড। আমার এত কিছু উল্লেখের কারণটাই এটা যে দেখেন, আমি যদি বায়াসড না হয়ে এই চিন্তাটা করি, যে মুক্তভাবে চিন্তা করি, যেমন শেখ হাসিনার আচরণ যেটা আমার মনে হয়েছিল ছাত্রদের উপরে প্রচণ্ড পরিমাণে বল প্রয়োগ করা এবং তাদের প্রাণহানির ক্ষেত্রে শেখ হাসিনা দায়ী, আমি সমালোচনা করেছি। এখন আবার এই ইউনূস সরকারের মুখ থেকে তাদের এই যে মাহফুজ নামের একটা ছেলে আজকে এসে স্ট্যাটাস দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বুঝতে পারতেছি না আসলে মানে ছাগল লেজ না লড়ায় নাকি লেজ ছাগল লড়ায়, আমি বুঝতেছি না। তো এখন আমাদের একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যদি বলি যে বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আমার যে অবস্থান ওটা একই। এবং আপনি এটাও জানেন যে সরকার পতনের ক্ষেত্রে যারা আসলেই মাস্টার মাইন্ড বা আসলেই যারা দীর্ঘ বছর ধরে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে আপনি বলতে পারেন, আমি যদি বলি তাসলিম খলিল থেকে শুরু করে আর অনেকের নাম বলতে পারি, তাদের সাথেও আমার যোগাযোগ এবং সুসম্পর্ক রয়েছে, আপনার সাথেও যেরকম সুসম্পর্ক রয়েছে। নিশ্চয়ই তাদেরকেও আমি চেষ্টা করব জনগণের মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য তাকেও আমি প্রশ্ন করার চেষ্টা করব। তো আমি আজকে যেটা আসলে জানার জন্যই প্রশ্নগুলো করি, শেখ হাসিনার একটু আগে উদাহরণ দিয়েছিলেন যে তিনি গোপালগঞ্জে কেন গেলেন, আবার বঙ্গবন্ধুর ক্ষেত্রে যখন এই একরকম প্রশ্ন, তিনি কেন জেলে গেলেন পাকিস্তানের কাছে, মানে তিনি সরে গেলেন না, তিনি গ্রেপ্তার হলেন, সেই গ্রেপ্তার কেন্দ্রে তিনি বলেছিলেন তিনি পালাননি, তিনি পালালে তো গ্রেপ্তার হতেন। অনেকে মনে করে যে তিনি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমার প্রশ্নটা আপনি যদি শুনে ফেলেন তাহলে বুঝতে পারবেন আমি কি জানতে চাই। বঙ্গবন্ধু এই ব্যাপারটি নিয়ে তিনি কেন পাকিস্তানের হাতে গ্রেপ্তার হলেন সেই বিষয় নিয়ে তার একটা মন্তব্য ছিল যে তিনি দালাই লামা হতে চান না, অর্থাৎ শত্রুর কারাগারে থাকা ভালো, কিন্তু তিনি ভারতে যাওয়ার বা ওই চিন্তাটা করেননি, এমনটাই আমরা শুনি, ইতিহাস থেকে জানি। সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে এখন কোথায় আছেন আমি জানি না, এবং ভারতের যে অবস্থান বাংলাদেশ সম্পর্কে আমরা প্রথমে শুনলাম প্রচুর উঠতে বসতে হাঁটতেছে, হিন্দিতে কথা বলতেছে। আবার এটাও কিন্তু প্র্যাকটিক্যাল যে বাংলাদেশে কয়েক লক্ষ বিহারিরা আটকে আছেন, তাদের ভাষা হিন্দি, তারা হিন্দিতে কথা বলেন। তো বা মোসাদ বা এই ধরনের যা বলা হয়, তারা চাইলে কি করতে পারে তা তো আমরা জানি, আমরা দেখি যে ছোট একটা অবস্থান কি হয়। আবার যারা এই যে ভারতের 26 লক্ষ লোক চাকরি করেন বলেন, এই যে আসিফ নজরুল, আবার তাদের হাতে এখন ক্ষমতা, তাই গুলা গেল কি, এরা কি পরি না জিন না মোসাদ কই গেল, বা 26 লক্ষ ভারতীয় চাকরি করে তারাই বা কই গেল, মানে এগুলো কেন, মানে দুইটাই প্রশ্ন। তারা যদি না থাকে তাহলে তো এটাই স্পষ্ট যে যারা বলেছে আছে তারা কিসের ভিত্তিতে বলেছে, আর যদি তারা থাকে তাহলে তারা তো চাইলে শেখ হাসিনাকে ঠেকাইতে পারতো, কোনোটাই হইল না কেন? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমত 26 লক্ষের ব্যাপারটা যে মিথ্যাচার, সেইটা তো দেখেছেন যে ফান্দে পড়িয়া বগা কান্দে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে বলে যে আমি পত্রিকা থেকে দেখছি, আমি শিওর ছিলাম না, আমি তো গুনি নেই। তো এই লোকটা যে একটা মৃত্যু, সে শোনেন, যখন তার এই আসিফ নজরুলের এই মিথ্যাচার, তার এই রং পাল্টানো গিরগিটি, আসাদ ভাই আপনি জানেন না, সে একসময় ঘাতক দলের নির্মূল কমিটির ছিল, জানার ইমাম তাকে অনেক গবেষণার কাগজপত্র দিয়েছে, সেগুলো সে মেরে দিয়ে সে পালিয়ে গেছে। তো সেই সময় এরশাদুল বাড়ির মাধ্যমে সে পিএইচডি করতে গেছে, তাদের কাছ থেকে ফান্ড পেয়ে সে পুরা হোল আপনার যে আন্দোলন সেটার সাথে বিট্রে করেছে। এগুলো তো আমার কথা না, আমি একমত নিজুম ভাই, আমি একমত। কারণ ঘাতক দলের নির্মূল কমিটির একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব, আমি নাম উল্লেখ করছি না নিরাপত্তার কারণে, ব্যক্তির প্রাইভেসি
অবশ্যই আমাদের রক্ষা করেছে। তো আমি নাম বলছি না, কিন্তু আমি এই ব্যাপারটি খুব ডিটেলে জেনেছি। মানে আগে শুনতাম, বুঝতাম যে উনি লিখেছেন, উনি বলছেন, কিন্তু আমি এটা ঠিক আমি 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 সেই আপনি ব্যক্তির ওকে কাছ থেকে চেনার শুনেছি। জন্য আমি ওর একটা বই, আপনার দুইটা বই পড়তে বলবো। একটা হচ্ছে ক্যাম্পাসের যুবক, যেটা সে অন্যতম বাংলাদেশের 90 দশকের অন্যতম সন্ত্রাসী আমরা ডিটেলে যাবো না নিসুম ভাই, না ঠিক আছে, আপনি আপনি দর্শক বন্ধুদের জন্য আরেকটা বই আছে 71-এর ঘাতক দালাল এবং জাহানান ইমাম প্রসঙ্গ। সেই জায়গাতে এই লোকটা 1973 সালের যে আইন, আপনার এই যে রাজাকারদের জন্য বা আন্তর্জাতিক অপরাধের জন্য যে আইন, সেটার যে প্রশংসা করেছে ভাই, সেখানে সে কত কথা বলেছে। অথচ দেখেন রাজাকারদের বিচার শুরু হওয়ার পরে যখন সে জামাতের সাথে তার সখ্যতা বাড়লো, তখন সে বলা শুরু করলো এই বিচার স্বচ্ছ না, নিরপেক্ষ না, এই আইন চেঞ্জ করতে হবে। একই লোক, দুই রকমের কথা। আমি তাকে নিয়ে একটা লেখাও লিখেছিলাম যে এক রং পাল্টানো গিরগিটি, আসিফ নজরুল এক রং পাল্টানো গিরগিটি, যেটা নিয়ে আমি শীঘ্রই একটা ভিডিও বানাবো। সুতরাং এই লোক আমরা দেখেছি, আমরা দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই তো এখন তো আর জানেনি এই জেনারেশনে বই পড়ার ক্ষেত্রে কতটা অনীহা। যাই হোক, বইয়ের উদাহরণ না দিলে তার একদম জলজ্জান্ত টাটকা যে উদাহরণ, এগুলো শুনে বোধ হয় জেন জিরা বলবে ওই মামা না প্লিজ, হ্যাঁ, যে তিনি বঙ্গবন্ধুর প্রশংসা, শেখ হাসিনার প্রশংসা, আবার সেই মানুষটাই 14 আগস্ট কি বক্তব্য দিয়েছেন। আসলে দেখেন, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে আমি তো দেশে থাকি না, আমি দেখি মানুষের মধ্যে যারা আন্দোলনের সাথে প্রোলি অ্যাক্টিভ ছিলেন, তাদের মধ্যে এই আসিফ নজরুলদের কথাবার্তা, বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করা, মুছে দেওয়ার যে চেষ্টা, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তিরা রাজাকারদেরই মুছে দিতে পারেনি, আর আওয়ামী লীগকে মুছে দেওয়াটা এটা মনে করি যে বালখিল্য আচরণ, এটা সম্ভব না। যে কারণে আমার এত জিজ্ঞাসার জায়গাগুলো। নিঝুম মজুমদার, আপনি এটা ঠিক বলেছেন যে আমি আপনাকে এই জায়গাতে এই পয়েন্টে একটা কথা বলি। আপনি তো আওয়ামী লীগের অনেক সমালোচনা করেন না? হ্যাঁ, আমাদের লাগবে না। আওয়ামী লীগকে কেউ মুছে দিতে আসলে আমি 100% শিওর আপনিই লড়বেন। আপনি আওয়ামী লীগকে ভালোবেসে লড়বেন না, আপনি যেই কারণে লড়বেন অধিকারের কথা বলা, স্বাধীনতার জন্য, তাই তো? সুতরাং আওয়ামী লীগ, মানে যারা আওয়ামী লীগের সমালোচনা করে, তারাও আওয়ামী লীগকে এইভাবে করতে দিবে না, বা বন্ধ হতে দিবে না, বা তাদেরকে শেষ করে যেতে দিবে না। সুতরাং আমরা এই কারণেই ভয় পাই না যে প্রত্যেকটা ফ্যামিলিতে, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা মনে করি কোথাও না কোথাও একটা পরিবার, একটা বিশাল পরিবারের ভেতরে কোথাও না কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আছে, জাগ্রত আছে, এবং আওয়ামী লীগের বীজ সেখানে সন্নিবেশিত আছে বলে আমরা অন্ততপক্ষে বিশ্বাস করি। আমি যে কারণে মনে করি যে আওয়ামী লীগ এখন ভিকটিম, কেন মনে করি তার অনেকগুলো কারণ। আমাকে যদি 2024 সালে এসে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম যেহেতু করি, মানুষের সাথে যোগাযোগ থাকে, অনেককেই চিনি, জানি, বুঝি, বোঝার চেষ্টা করি, এটা আমার কাজের স্বার্থে, আদর্শিক স্বার্থে। তো আমাকে যদি এখন এসে জানতে হয় যে শাহরিয়ার কবির হত্যা মামলায় গ্রেপ্তার, উনি মানুষকে হত্যা করাইতে পারেন, আমাকে যদি আসাদুজ্জামান নূরের মতো ব্যক্তিকে ওই গৃহকর্মী হত্যার নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার হতে দেখতে হয়, এবং আমাকেই যদি দেখতে হয় যাকে নিয়ে এত বিতর্ক, ভাতের হোটেলের হারুন ভাই, যাকে ভাতের হোটেলে হারুন বলা হয়, তিনি কিন্তু আরামে আমেরিকাতে, আমাকে দেখতে হয় হাসান মাহমুদ দেশে নাই, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি কোথায়, আমাকে যদি দেখতে হয়, মানে এরকম যাদের উপরে এত ক্ষোভ, তাদেরকে তো জেনজি বের করে দিল, মানে আরামে, মানে সেফ এক্সিট যাকে বলা হয়, কিন্তু কাদেরকে ভিকটিম করা হচ্ছে। এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধু করছেন কি, এগুলো দেখতে হলে তো আওয়ামী লীগকে আমার অবশ্যই, মানে আরও অনেকগুলো ঘটনা ডিটেলে বলা যাবে, কিন্তু আপনি যখন দীপুমণিকে হত্যা মামলায় গ্রেপ্তার করবেন, তার ব্যাপারে দুর্নীতি থাকতে পারে, আমি জানি না মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আমার ডিটেল, কিন্তু আমাদের যদি এই সময় এসে সবাইকে, আমি শব্দটা এখানে আর উচ্চারণ করলাম না, কিন্তু বোকাশোকা মনে করে এই ইউনূস সরকার, তাহলে তো এর চেয়ে আর দুঃখজনক কিছু থাকতে পারে না। করেছে আদালতে নিশ্চয়ই দেখেছেন, আমি সবই দেখেছি, কিন্তু এই জিনিসগুলো দেখার পরে যদি আমাকে বুঝতে হয় যে আমি কি বোকা, বা আমরা কি বোকা, এতটাই বোকা, আমি ভয় ওকার দিয়ে আমি এটা আর বললাম না, মানে যে আমরা কি মানে ঘাস খাই, আর ঘাস খেলেও ঘাস যে প্রাণীগুলো খায় তাদের কি বুদ্ধি নাই? তো এই জিনিসগুলো দেখে আমি খুব আমার হাসিও পায়, জানি না এই ভিডিওর এই অংশটুকু বোধহয় একটা সময় ইতিহাস হবে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারদের তাদের যে দাম্ভিকতা দেখছি, এটার আসলে কি হবে, তাদের সাথে যে এই আচরণটা হবে না, তারা যে নজির স্থাপন করছে, বুঝলাম আওয়ামী লীগ খুব খারাপ করছে, হ্যাঁ, বা কিছু জায়গায় যে করে নাই তা তো না, করছে, কিন্তু তার চেয়ে যে কয়েক গুণ ফেরত দেওয়া হচ্ছে। আসিফ নজরুল সাহেব, তিনি যে এত আইনের ফুলজুরি অধিকার এত কথা বলেছেন, তিনি কত বড় একজন সন্ত্রাসীর ভূমিকা পালন করছেন, তিনি ভাবছেন যে কেউ দেখছে না, কিন্তু মানুষকে তো সবকিছু সবাই দেখছে।